ওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। বিশেষ করে স্পেশালিজড চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে যারা 2022 এবং 2023 দুইটা বছর চাকরির জন্য ফর্ম ফিল আপ করেছে, ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে এবং 2024-এর শুরুতে অর্থাৎ আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে ইন্টারভিউ দিয়ে বসে আছে এবং ওয়েট করছে কবে চাকরি অফারটা পাবে, ওয়েট করছে কবে নামের লিস্টটা বেরোবে, ওয়েট করছে কবে চাকরিতে জয়েন করে লাইফে প্রতিষ্ঠিত হতে পারবে। স্বাভাবিক ওয়েট করা বা টেনশনে থাকা স্বাভাবিক, কারণ 2022 সালে যে প্রসেস তৎকালীন মুখ্যমন্ত্রী, তৎকালীন আমাদের মাননীয় মন্ত্রী সুশান্ত জ্যোতি তৎকালীন সময়ে বলেছিল যে 2022-এর ভিতরে পুরো প্রসেসটা কমপ্লিট হবে। তারপরেও অনেকটা ইলেকশন, অনেকটা ফান্ডের ক্রাইসিসের জন্য 22 বলতে বলতে 23 বলতে বলতে চলে আসলো 24। অনেকগুলা কমেন্ট স্পেশালিস্ট ভাই বোনরা আমাদেরকে করছে, কিন্তু সবগুলো কমেন্টের উত্তর দেওয়া বা যদি আমাদের কাছে প্রপার ইনফরমেশন না থাকে একটা কমেন্টের উত্তরটা কীভাবে দেবো সেটাই সবচেয়ে বড় কনফিউশন বা সবচেয়ে বড় ডাউট থাকে। কারণ উল্টো পাল্টা উত্তর দিলে কেউকে মিথ্যা আশ্বাস দেওয়াটা উচিত নয়, কারণ মনটা ভাঙা উচিত নয় মিথ্যা আশ্বাস দিয়ে, কারণ মিথ্যা আশ্বাস যখন ভেঙে যাবে তখন মানে টেনশন বা মনের গতি বা খারাপ জিনিসটা অনেক বেশি লাগবে। যেমন শুভজিৎ বলেছে স্পেশাল এক্সিকিউটিভ কবে হবে। সর্বত্র সিনহা ভাই বলেছে স্পেশাল এক্সিকিউটিভ মেরিট লিস্ট আপডেট কি। তরুণ দে সেন স্পেশাল এক্সিকিউটিভ কবে ছাড়া হবে একটু বলবেন প্লিজ। দীপক দাস স্পেশাল এক্সিকিউটিভ কবে হবে প্লিজ জানাবেন। দীপঙ্কর সাহা স্পেশাল এক্সিকিউটিভ তারাও আন্দোলন করো। প্রদীপ সরকার স্পেশাল এক্সিকিউটিভ আপডেট কবে হবে। গৌতম সরকার আরে দাদা স্পেশাল এক্সিকিউটিভটা দিতে পারে, সব কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে, অনেক দিন হয়েছে। লিপি মজুমদার স্পেশাল এক্সিকিউটিভ তাড়াতাড়ি ছাড়া হোক। সোনন্দা স্পেশাল এক্সিকিউটিভ আরও 2 ইয়ার্স পর দিব, জেআইবিটি 2 ইয়ার্স পর দেবো। যাক, এটা অনেকটা মানে গভর্নমেন্টের প্রতি একটা এংরি বা গভর্নমেন্টের প্রতি একটা বিতৃষ্ণা আসার পরে এই ধরনের কমেন্টও করছে সবাই যা ঠিক আছে। সৌতের সঙ্গে আরেকটা যে কমেন্ট আছে জেআইবিটি স্পেশাল এক্সিকিউটিভ ফায়ার সার্ভিস বা জেল পুলিশের কতজন বসে আছে চাকরির জন্য। তরুণ চৌধুরী স্পেশাল এক্সিকিউটিভটা ছাড়েন। তরুণদের স্পেশাল পুলিশ এক্সিকিউটিভ কবে দিবেন এটা বলুন, নাহলে আপনার উপর আর বর্ষা করা যাবে না। এখানে বর্ষা বলতে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী যে সাংবাদিক সম্মেলন করেছিল সেটাকে ইন্ডিকেট করা হয়েছে। স্বাভাবিক সবারই মনে একদম এমন ধরনের কোশ্চেন থাকে, সবারই মনে যে এক্সপ্রেশন। আরও অনেক ধরনের কমেন্ট আছে যেগুলি নেগেটিভ কমেন্ট, এগুলো আমরা তুলে ধরিনি। আরও অনেকগুলো কমেন্ট আছে যেগুলি অনেক দিন আগে থেকে অনেকগুলো কমেন্ট চলছে, সবগুলো কমেন্ট এখানে তুলে ধরিনি। ম্যাক্সিমাম এই রিসেন্ট যে 2-3 দিনের কমেন্টগুলো আছে সেটি তোমাদের সামনে তুলে ধরছি। সবার একটাই কোশ্চেন, বর্তমান ত্রিপুরা রাজ্যে চাকরির দরজাটা কেন বন্ধ হয়ে আছে, চাকরিটা কেন হচ্ছে না। সব কিছু ঠিকঠাক আছে, পঞ্চায়েত নির্বাচন ইলেকশনের বেলা ইলেকশন হচ্ছে, তার রেজাল্ট দিচ্ছে, সবাই পদ পাওয়ার জন্য এবং উঠে পড়ে লেগেছে। বিভিন্ন জায়গাতে প্রধান, মেম্বার, জেলা সভাধিপতি, পঞ্চায়েত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জেলা সহসভাধিপতি, উপপ্রধান সব কিছু সিলেকশন হয়ে যাচ্ছে। এখন পার্টির সভ্যপদ যেটা কালেকশন সেটাও চলছে। তাহলে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে চাকরি প্রত্যাশী ভাই বোনদের যে বিষয়টা সেটা কেন এত ডিলে হচ্ছে, তাদের বিষয়টা অগ্রাধিকার নিয়ে কেন না দেখা হয়। বন্যা তো বর্তমান সময় চলছে ঠিক আছে, কিন্তু 1 মাস আগে তো বন্যা ছিল না, 2 মাস আগে তো বন্যা ছিল না, এই প্রসেসগুলি তো অনেক আগে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী তৎকালীন সময়ে পঞ্চায়েত নির্বাচন ঠিক পাককালে গর্ব করে নিউজ চ্যানেলের মাধ্যমে বলেছিল, যেটা পেপারে আমরা দেখতে পেয়েছি, বা বিজেপি ত্রিপুরা যে অফিসিয়াল ফেসবুক পেজ বিজেপি সেখানেও তারা শেয়ার করেছিল যে 2024 পঞ্চায়েত নির্বাচন পরে তো আগস্ট মাস আসবে, সেই আগস্ট মাসে 10,000 চাকরি একসাথে দেওয়া হবে। এর মধ্যে একটা ছিল স্পেশাল এক্সিকিউটিভ ভাই বোনদের চাকরি, একটা ছিল জেআইবিটি গ্রুপদের চাকরি, একটা ছিল টেট উত্তীর্ণ ভাই বোনদের চাকরি। প্রায় এখানে 10,000-এর মতো চাকরি দেওয়ার একটা প্রতিশ্রুতি দিয়েছিল যে পঞ্চায়েত নির্বাচনের পর দেওয়া হবে। সবাই তো লোকসভা নির্বাচনের পরেই ওয়েট করছে, কারণ লোকসভা নির্বাচন শেষ, চাকরি দেওয়া হবে। কিন্তু সবার ইচ্ছা বা সবার আকাঙ্ক্ষার উপর ঝড় ঢেলে মাঝখানে পঞ্চায়েত নির্বাচন চলে আসলো। এখন পঞ্চায়েতের নির্বাচনের পরে যদি না দেয়
তারপর যদি তারা আবার যদি সে আশা আকাঙ্ক্ষার জল ঢালা হয়, তাহলে গভর্নমেন্টের প্রতি মানুষের বিশ্বাসটা কোথায় যাবে? চাকরি করতে সে বেকার ভাই বোনদের বিশ্বাসটা কি আর থাকবে? সবাই তো বিশ্বাসটা ভঙ্গ হয়ে যাবে না? তাই সেই বিশ্বাসটার উপর নির্ভর করে একটা নোটিফিকেশন বা একটা খবর যেটা আমরা দেখতে বা বুঝতে পারছি, সেপ্টেম্বর মাসে তোমরা ক্যাশালজিতে মেরিট লিস্ট পেয়ে যাচ্ছ। সেপ্টেম্বর মাসে তোমার জয়েনিং হোক বা না হোক, আর মেরিট লিস্টটা কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ, ডিস্ট্রিক্ট এসপি ওয়াইজ কিন্তু মেরিট লিস্টটা প্রকাশ করা হবে। পুরো অল ওভার একটা মেরিট লিস্ট প্রকাশ করা হবে না। মেরিট লিস্ট ত্রিপুরা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়ার সম্ভাবনা খুবই কম। তোমরা ডিস্ট্রিক্ট পুলিশ অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পারো, বা তোমাদের ডিস্ট্রিক্টে এটা ফিজিক্যালি হার্ড কপি বাই বোর্ডে বা তোমাকে ফোন করে মেলের মাধ্যমে জানানো হতে পারে। ঠিক আছে, এটা কিন্তু একটু কনফিউশনমূলক, কারণ এটা অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়ার সম্ভাবনা খুবই কম। এখন কথা হলো, তোমরা যারা চাকরি পাবে, চাকরিটা তোমরা আমাদের রাজ্যের প্রথম শ্রেণীর নাগরিক, যারা আমাদের সুরক্ষার জন্য স্বল্প বেতন হলো 11,000 টাকা স্বল্প বেতন হলো রাজ্যের স্বার্থে, দেশের স্বার্থে তোমরা ডিউটি বা কর্তব্য পালন করবে। তাই তোমরা বর্তমান সময়ে যে সময়টা কাটাচ্ছ, সময়টা খুব টেনশনের, খুবই ডিপ্রেশনের, খুবই খারাপ সময় যাচ্ছে, কিন্তু সময়টা বেশি দিন খারাপ থাকবে না। আর হাতে আর কিছুদিন সময় আছে, কিছুদিনের ভিতরে তোমরা একটা গুড নিউজ পেয়ে যাবে। এখন কতটা ট্রান্সপারেন্ট হবে কিনা, ট্রান্সপারেন্ট হবে কিনা 100% সেটা তো কোশ্চেন থাকবেই। কারণ কেন কোশ্চেনটা থাকবে যে ট্রান্সপারেন্ট হবে কিনা, মানে সত্যতার মধ্যে চাকরি হবে কিনা? কারণ এটা মৌখিক ইন্টারভিউ হয়েছে। মৌখিক ইন্টারভিউতে 100 মার্কস মৌখিক ইন্টারভিউ। ভূভারতে এরকম মৌখিক ইন্টারভিউ আছে বলতে আমরা জানি না। 100 মার্কসের মৌখিক ইন্টারভিউ, এর মধ্যে অনেকে 2টা 3টা 4টা 1টা 2টা কোশ্চেন করা হয়েছে, যে এক একটা কোশ্চেনের মার্কস 20-25 করে। যদি 100 মার্কসের জন্য 4টা কোশ্চেন করা হয়েছে, 4-25 100 মার্কসের জন্য 10টা কোশ্চেন করা হলে একটা কোশ্চেনে 10 মার্কস করে, অনেকে তো 2টা কোশ্চেনও করা হয়েছে, তাহলে একটা কোশ্চেনে 50 মার্ক করে। তাহলে যে ব্যক্তিটা 5টা কোশ্চেন করেছে, 5টা কোশ্চেনের সঠিক উত্তর দিয়েছে, সে কি চাকরিটা পাবে? কনফার্ম পাবে, 100তে 100 পাবে? এটা কোনো গ্যারান্টি আছে? তোমার প্রমাণ আছে? তুমি প্রমাণ করতে পারবে? তুমি ইন্টারভিউতে 5টা কোশ্চেন করেছো, 5টা উত্তর দিয়েছো, প্রমাণ করতে পারবে? কোর্টে যেতে পারবে, হাইকোর্টে সেটাকে প্রমাণ করতে পারবে, জজ কোর্টে, সুপ্রিম কোর্টে প্রমাণ করতে হবে? প্রমাণ করার কোনো রাস্তা তো নেই, কারণ এটা সিসিটিভি ক্যামেরাও ছিল না। তাছাড়া তোমার যে মার্কসটা পেয়েছো তা প্রমাণ করার জন্য উপযুক্ত কোনো তথ্য তুমিও কাছেও নেই। তুমিও তো সিসিটিভি ক্যামেরা বা মোবাইল ক্যামেরা নিয়ে যাওনি। তাহলে সবাই এই অন্ধকারেই আছে, কে কত মার্কস পেয়েছে কেউ জানতে পারবে না। এখন তুমি পেতেও পারো, তুমি নাও পেতে পারো। এখন কথা হলো, একজন ব্যক্তি যদি চাকরি পেয়ে থাকে, তুমি পাওনি, তুমি 5টাতে 5টা কোশ্চেন করেছো, উত্তর করেছো, তুমি পাওনি। হয়তো অনেকে 5টাতে 4টা করেছে, 3টা করেছে, পেয়ে গেছে। তুমি কেমনে প্রমাণ করবে? ওই ছেলেটা তোমার পাড়ার বা তোমার এরিয়ার ওই ছেলেটা চাকরিটা পেয়েছে, তুমি পাওনি। ও তোমার থেকে পড়াশোনা একটু হয়তো কম, পড়াশোনা একটু পিছিয়ে, বা তুমি হয়তো একটু বেটার, কেন তুমি কেমনে প্রমাণ করো ইন্টারভিউতে ও বেটার ছিল না, ইন্টারভিউতে একটা কোশ্চেন ভুল করেছে? তুমি প্রমাণ করতে পারবে? পারবে না তো। তাই তোমরা চাকরিটা যেভাবে হোক, এটার কোনো প্রমাণ বা কোনো তথ্য তোমরা দিতে পারবে না যে চাকরিটা তোমাদের ট্রান্সপারেন্ট হয়নি। কারণ কে কত পেয়েছে কেউই জানে না। এখানে আরটিআই করে কোনো বেনিফিট বা লাভ হবে না। আমরা বিগত গভর্নমেন্টের সময় দেখতাম মাস্টারের চাকরি ইন্টারভিউর মাধ্যমে হয়ে যেত, ইন্টারভিউর মাধ্যমে হয়ে যেত। তারপর দেখলাম যারা যোগ্য বেকাররা, যারা ভালো মার্কস পেয়ে বিএড ডিলেট করে বসে আছে, তারা কি করেছে? কেস করেছে, কেস করবো, চাকরির সবাই হারাতে বাধ্য হয়েছে। কেন? ইন্টারভিউর মাধ্যমে চাকরি হয়েছে। চাকরির স্বচ্ছতা কোথায় থাকলো? আমরা আগেও দেখেছি বিভিন্ন ডিপার্টমেন্টে, তা পুলিশ ডিপার্টমেন্টে পুলিশ কনস্টেবল হোক, তাছাড়া টিএসআর হোক, বিগত গ্রুপ ডি স্টাফ হোক, তাছাড়া রেভিনিউ ডিপার্টমেন্টের স্টাফ হোক, পঞ্চায়েতে আরপিএম হোক, মানে যে কোনো পোস্টের চাকরিগুলো হোক, চাকরিগুলো কী ভাবে হয়েছে? বাইবা হয়েছে। তো তোমরা আগে দেখতে পেরেছো চাকরি স্বচ্ছতা কতটুকু মেনটেন হয়েছে। তাই বর্তমান সময়ে তো যে স্পেশালিস্টটা বাইবা হয়েছে, তাহলে বাইবার মাধ্যমে যদি চাকরিটা হয়ে থাকে, তাহলে এটা কীভাবে প্রমাণ করবে সত্যতা আছে? তাই এই চাকরিটা স্বচ্ছতা 100% থাকবে না। আর কিছু কিছু খবর যেটা উঠে আসছে, অলরেডি লিস্ট রেডি হয়ে গেছে। লিস্ট রেডি হচ্ছে কোথায় থেকে? বিভিন্ন মণ্ডল, বিভিন্ন পার্টি অফিসে অলরেডি চাকরির তালিকা বা লিস্ট প্রকাশ মানে রেডি হয়ে যাচ্ছে। অর্থাৎ পার্টিগত কিছু চাকরি পার্টিগত যাবে। পার্টির ছেলেমেয়েরা অনেকটা পরিশ্রম করে সরকার প্রতিষ্ঠিত করে, সরকারের পিছিয়ে অনেকটা কাজ করে, তো তাদের কিছু তো পেতে হবে, কিছু জব হয়তো সেদিকে যাবে। মানে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা খুবই কম। তারপর আমরা 6,000 চাকরি, 1-2টা চাকরি না, 6,000+ চাকরি কিছু হলো মানে ট্রান্সপারেন্ট হবে, কিছু হলো সত্যতার মাধ্যমে অনেক ছেলেমেয়েরা চাকরি পাবে। তাই আশাটা রাখতে হবে, আশাটা ছাড়া চলবে না। আর তোমার এরিয়াতে তুমি চাকরি পাবে না পাবে, এটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা জেনে ফেলেছে যে আমি চাকরিটা
পাবো না পাবো, কারণ অনেকটা লিস্ট রেডি হয়ে গেছে। আর কিছু কিছু চাকরি আছে স্পেশালিস্ট যারা এখনো জানে না পাবে না পাবে, একটা সারপ্রাইজ হয়ে যাবে। কারণ ওই কিছু কিছু চাকরি নিডি ফ্যামিলি, কিছু কিছু চাকরি ট্যালেন্টেড সবার কাছে তো যাবে। 6,000 চাকরি তো আর চ্যালেঞ্জে বাট মানে পার্টিগত হয়ে যাবে না। ম্যাক্সিমাম 50% চাকরি বা 60% পার্টিগত হলো, 40-50% তো ট্রান্সফার হতে হবে। তখন মানে যারা পাবে, একটু জেনুইন ক্যান্ডিডেট যারা পাবে, তোমরা যারা ওয়েট করছো, তুমি ওয়েট বা অপেক্ষা সেই অবসানটা তখন করবে। আশা করি তোমার ইন্টারভিউ ভালো হয়েছে। আশা করি তোমার এরিয়াতে তোমার মতো যোগ্য বেকার বা যোগ্য চাকরি বাকরি আর নেই। তখন তোমাকে চাকরিটা না দিয়ে তোমার থেকে অযোগ্য বা যারা নিচে বা তোমার থেকে বেটার না, তাদের চাকরিটা দিতে গভর্নমেন্ট বা এরিয়া 100 বার চিন্তা ভাবনা করবে। তাই তোমার প্লাস পয়েন্ট, তুমি এলাকাতে কতটুকু প্রতিষ্ঠিত, কতটুকু যোগ্যতা তোমার আছে, তোমার এরিয়াতে তোমার ইন্টারভিউ কতটুকু ভালো হয়েছে সেটা তোমার জানা আছে। তার পরিপ্রেক্ষিতেই তুমি ধরে নিতে পারো চাকরিটা পাবে কি পাবে না। তবে একটা কথা ঠিক, চাকরি পাই বা না পাই, মেরিট লিস্টটা প্রকাশ করো, তাহলে একটা টেনশন ফ্রি আমরা নেক্সট সামনে দিয়ে এগোতে পারবো। সামনে দিয়ে অন্য চাকরির জন্য ইন্টারভিউ দিতে পারবো, নিজের জীবনটাকে অন্যভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। কিন্তু মেরিট লিস্টটা অ্যাটলিস্ট প্রকাশ হয়ে যাবে। মেরিট লিস্টে প্রকাশ হবে সেপ্টেম্বর মাসে। এই মাসে আর বেশি দিন সময় নেই, 3-4 দিন সময় আছে। এই 3-4 দিনের মধ্যে মেরিট লিস্ট দেওয়ার সম্ভাবনা খুবই কম। যদিও এই সপ্তাহে মন্ত্রিসভা বসতে পারে, মন্ত্রিসভা একটা ডিসিশন যদি হয় তাহলে হয়তো এই সপ্তাহ, তারপরও 100% সম্ভাবনা কম এই সপ্তাহে দেওয়ার। সেপ্টেম্বর মাসে দিয়ে দেবে এবং অক্টোবর পুজোর আগে 3-4 দিন সময় আছে। অক্টোবরের পুজোর মাসে এরপরে তো প্রায় বন্ধ চলে যাবে, মানে পুজোর আগে অর্থাৎ সেপ্টেম্বরেই তোমরা স্পেশালি ফাইনাল মেরিট লিস্টটা পেয়ে যাবে। অফার জয়েনিংটা আমি পুজোর আগে হবে না হবে সেটা আমি বলতে পারছি না, কিন্তু ফাইনাল মেরিট লিস্ট বা তুমি চাকরি পেয়েছো, তুমি ভাগ্যবানের নাম সিটে তোমার নাম আছে, সেটা তোমরা পেয়ে যাবে। এবং এডিসি নির্বাচনের পূর্বেই তোমাদের জয়েনিংটা হয়ে যাবে। এতটুকু বিশ্বাস তোমরা গভর্নমেন্টের উপরে রাখতে হবে, এতটুকু বিশ্বাস বর্তমান মুখ্যমন্ত্রীর উপর রাখতে হবে, এতটুকু বিশ্বাস বর্তমান মন্ত্রিসভার উপর রাখতে হবে। কারণ কোনো গভর্নমেন্ট ওই 6,000+ ভ্যাকেন্সি একসাথে ত্রিপুরা পুলিশে নিয়োগ করেছে বলে ত্রিপুরা আর মানে এমন এক্সাম্পল নেই। তাও গভর্নমেন্ট সাহস করে এত সংখ্যক পোস্ট একসাথে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু নিয়োগ হচ্ছে না। এটাই সবচেয়ে বড় কোশ্চেন, এটাই সবচেয়ে বড় টেনশন। নিয়েছে কিন্তু সিদ্ধান্ত কিন্তু বাস্তবায়ন, যেমন মন্ত্রিসভার সিদ্ধান্ত হচ্ছে কিন্তু বাস্তবে কার্যকর হচ্ছে না। তাই কার্যকর হবে, শেষ সময়ে চলে এসেছে। এখন আন্দোলন বা কিছু করতে হবে না। আশা করি তোমরা সেপ্টেম্বর মাসে তোমাদের যে ড্রিম জব সেটা তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।